ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল দেখলে ইন্ডিয়া ম্যাচ খেলেছে 9টা, যার মধ্যে 4টা হেরেছে, 4টে জিতেছে, একটা ড্র হয়েছে। ইন্ডিয়া আছে এখন 5 নম্বরে এবং বাংলাদেশ আছে তারই নিচে 6 পয়েন্টে, এবং পাকিস্তান 3টে ম্যাচে 2টো হেরেছে, একটা জিতেছে। পয়েন্ট টেবিল আছে পাকিস্তান 7 নম্বরে, কিন্তু বাংলাদেশ এই 6 নম্বরে আসার কারণটা কি? কারণটা একটাই হচ্ছে, সেটা হচ্ছে শান্ত। কারণটা আমি একটু পরে বলছি, শান্তকে কেন বলছি আমি সবচেয়ে শেষে বলবো এটা। কিন্তু সবচেয়ে প্রথমেই কথা বলবো এই ম্যাচটা নিয়ে, যেটা তোমার বাংলাদেশ পাকিস্তানকে ওয়ান সাইডেড হারালো। পাকিস্তান টসে জিতে বোলিং নেয়, সেজন্য বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে এবং ব্যাট করে প্রথম ইনিংসে 413 রান করে। শান্ত সেঞ্চুরি মারে, মনিমুল আই থিঙ্ক 91 করেছিল, এবং লিজেন্ড মুশফিকুর রহিম সেও 71 রান করেছিল। বাংলাদেশ ডে ওয়ানেই 300 রান করে ফেলেছিল, 4টে উইকেট হারিয়েছিল কেবল। মনে হচ্ছিল বাংলাদেশ 500 তো করবেই, অ্যাটলিস্ট 470-480 রান তো বাংলাদেশ করবেই যে উপায় হোক। কিন্তু ডে টুতে পাকিস্তান দারুণ একটা কামব্যাক করে, আমি এটাই বলবো পাকিস্তান দারুণ কামব্যাক করে, যার জন্য বাংলাদেশ 413 রানেই অল আউট হয়ে যায়। এবং পাকিস্তান ব্যাট করতে আসে প্রথম ডে টুতেই 179 রান করে ফেলে এবং কেবল একটা উইকেট হারায়। আমি ডে টু এর কথা বলছি, এটা কেবল বাংলাদেশকে তো অল আউট করলোই, এবং সে নিজেও ব্যাট করে এসে 179 রান করে ফেললো, কেবল একটা উইকেট হারিয়েছিল। আর এই কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের ফিল্ডার ওই স্লিপে 2-3টে ক্যাচ মিস করেছিল। নাহিদ রানা প্রচুর মার খেয়েছে, বোলিং খুবই খারাপ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বোলারের ডে টুতে। কিন্তু নাহিদ রানা একজন র পেস বোলার, ও এমনই বোলার যারা র পেস বোলার হয়, কেবল নাহিদ রানা না, আমি যে কোনো বোলারকে বলছি যারা 150 স্পিডে বল করে তাদের দিনটা খুবই বাজে যায় বা খুবই ভালো যায়। এটাই তাদের বরাবরই এরকমই হয়ে আসে ভাই, প্রত্যেকটা বোলারের ক্ষেত্রেই যাদের এই র পেস আছে তারা এরকমই করে, প্রচুর উইকেট নেয়, নাহলে প্রচুর রান খায়। রান খাবে এটা মার্চ থাকে। তো এই বাংলাদেশের বোলার কি বাংলাদেশের ফিল্ডার কি বাংলাদেশের ব্যাটসম্যান, তুমি যাকেই বলো, ডে টুটা বাংলাদেশের জন্য খুবই খারাপ গিয়েছে এবং পাকিস্তান দারুণ কামব্যাক করলো ডে টুতে। ডে 3 যখন শুরু হয় পাকিস্তানের স্কোর 179 রানে 1 উইকেট। শুরুতেই মেহেদিয়াসের মিরাজ, তাসকিন আহমেদ উইকেট নিয়ে নেয়, দুটো করে 4টে উইকেট নেয় পাকিস্তানের। হঠাৎই 230 রানে 5 উইকেট পড়ে গেল, 179 রানে 1 উইকেট থেকে 230 রানে 5 উইকেট পাকিস্তানের পড়ে গেল। দেন তোমার ব্যাট করতে এলো সালমান আলী আগা, তাকেও প্রথমেই 0 রানেই আউট করে দিল তোমার তাসকিন আহমেদ। লিটন দাস ক্যাচটা নিয়েছিল কিপিংয়ে, কিন্তু সেই বলটা হয়ে যায় নো বল, সেই জন্য তোমার সালমান আলী আগা 58 রান আই থিঙ্ক করেছিল। তার সাথে ওই রিজওয়ান ও আই থিঙ্ক 55-56 রান করেছিল। ওদের মধ্যে একটা পার্টনারশিপও হয়েছিল, আই থিঙ্ক 100 রানের একটা পার্টনারশিপও হয়েছিল। রিজওয়ান যখন আউট হয় পাকিস্তানের স্কোর 349 রান 6 উইকেট। দেন 353 রানে সালমান আলী আগাও আউট হয়ে যায়, এই 4 রানের মধ্যেই আবার একটা উইকেট পড়ে যায়, এবং 386 রানের মধ্যেই পাকিস্তান অল আউট হয়ে যায়। 349 রানে 6 উইকেট থেকে 386 রানে পাকিস্তান অল আউট। মনে হচ্ছিল পাকিস্তান লিড নেবে, কিন্তু এখানে বাংলাদেশ আবার কামব্যাক করলো, উল্টো পাকিস্তানকেই 27 রানের আই থিঙ্ক লিড দিয়ে দিয়েছিল। মিরাজ 5টা উইকেট নিয়েছিল, দারুণ বোলিং করেছিল। আর হ্যাঁ, ডে 3তে বৃষ্টিও হয়েছিল এবং ডে 4ও বৃষ্টি হলো। যখন তোমার 93 রান আই থিঙ্ক ছিল তখন বৃষ্টিটা নামলো বাংলাদেশের। আমি সেইখান থেকে খেলা দেখিনি ভাই, একটাও বলও আমি দেখিনি। ওই যে বৃষ্টিটা এলো তারপরে দিমাগটা খারাপ করে দিল, খেলাটাতে জম ছিল। যখন বৃষ্টিটা হলো ভাই মনে হচ্ছিল না খেলাটার হবে বলে, যা বৃষ্টি পড়ছিল। যাই হোক, রাত্রে যখন স্কোর বোর্ডটা চেক করি যে খেলা হয়েছে কিনা, তখন দেখি বাংলাদেশের যে ওপেনার আছে তারা আবার ফেল করেছে, আর ওই লিটন দাস এবং মনিমুলের মধ্যে আবার 100 রানের মধ্যে পার্টনারশিপ হয়েছে, এবং বাংলাদেশ 179 রানের লিড নিয়ে ফেলেছে ডে 4তে। আমি ভেবেছিলাম ম্যাচটা ড্র হয়ে যাবে, সেই রাত্রে যখন স্কোর বোর্ডটা দেখছিলাম আমি ভেবেছিলাম ম্যাচটা ড্র, এখান থেকে চান্স খুবই কম আছে যে কোনো টিমেই জিতবে বলে। যদি খুবই এক্সট্রা অর্ডিনারি কিছু না করে তাহলে এখান থেকে কোনো টিমেই জিতবে না। ডে 4-এ 179 রান, কিন্তু জেতার কারণটা কি? বাংলাদেশ যে এখান থেকে জিতলো, জেতার কারণটা একটা হচ্ছে, সেটা হচ্ছে নাম সালমান আলী আগা। ওই যে বললো ডে 4-এর শেষে যে যদি বাংলাদেশের দম আছে তাহলে আমাদেরকে ওই 170 রান টার্গেট দাও। সরি, 170 না, সালমান আলী আগা বলেছিল 70 ওভারে আমাদেরকে 270 রান টার্গেট দাও, তাহলে আমরা চেজ করার জন্য, জেতার জন্য যাব।
তো শান্তটা এগোতে লাগে, ও বলে ঠিক আছে তুমি 268 রানের টার্গেট নাও, তুমি 70 ওভার চেয়েছিলে, আমি তোমাকে 76 ওভার দিচ্ছি, 6 ওভার এক্সট্রা দিচ্ছি, তুমি চেসগুলো দেখাও তোমার দম আছে তো। আর এইটা কেবল শান্তর এগোতে না ভাই, এটা তোমার বাংলাদেশের যতগুলো বোলার ছিল নাহিদ রানা থেকে তুমি যাকে বলো সবারই এটা এগোতে লেগেছিল, যে জন্য আমরা ডে 5-এ দেখলাম। যদিও আমি টি এর পর দেখলাম না, কারণ টি এর পর ভেবে নিয়েছিলাম ভাই যে ম্যাচটা ড্র হচ্ছে। আমি হনেস্টলি বলে দিচ্ছি, আমি টি এর পরে একটাও বলও আমি দেখিনি। আমি নিজের পার্সোনাল কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম, আমি একটা বলও দেখিনি টি এর পর কি হয়েছে। কারণ টি এর পর 7 উইকেট দরকার ছিল বাংলাদেশকে জেতার জন্য, আমি একটা বলও দেখিনি। কারণ আমি ভেবে নিয়েছিলাম যে টি এর পর 7 উইকেট এটা এতটাও ইজি হবে না বাংলাদেশের জন্য, এটা ড্রই করবে, তাই আমি খেলাটা দেখেছিলাম না। কিন্তু বাড়ি ফিরে দেখি কি যে ভাই বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে, পাকিস্তানকে 163 রানে অল আউট করে দিয়েছে। নাহিদ রানা 5টা উইকেট নিয়েছে। আমি আশা করছিলাম না যে নাহিদ রানা উইকেট নেবে, কারণ ভাই যে ডে 1-এ যখন পিচে সুইং ছিল, পিচে হেভ ছিল ফাস্ট বোলারদের, তখন নাহিদ রানা উইকেট নিতে পারেনি। তো আমি আশা করেছিলাম না যে ডে 5-এ এই মোড়া পিচে, ওটা স্পিন ফ্রেন্ডলি পিচ হয়ে যায় টেস্ট ম্যাচে ডে 5-এর পিচে, সেই উইকেট তোমার নাহিদ রানা উইকেট নিতে পারবে, ওটাও 5টা। কারণ আমি নাহিদ রানাকে কোনোদিন দেখিনি যে সে রিভার্স সুইং করছে, আমি দেখিনি ভাই। কিন্তু আমি হাইলাইটস যখন দেখছি তখন দেখতে পাচ্ছি ভাই নাহিদ রানা রিভার্স সুইং করাচ্ছে। ডে 5-এ আমি ইউটিউবে দেখলাম হাইলাইটসটা, 40 মিনিটের হাইলাইটস ছিল, 39 মিনিট কিছু হাইলাইটসটা ছিল, নাহিদ রানা রিভার্স সুইং করাচ্ছে ভাই। বা তাইজুলকে বলো কি তাসকিনকে বলো কি মিরাজকে বলো কি তুমি যাকেই বলো, বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছে এবং পাকিস্তানকে পুরোপুরি একদম চুপ করে দিল ভাই, একদম পুরোপুরি চুপ। আর আমি এটা কেন বললাম প্রথমেই যে শান্তর জন্য ম্যাচটা জিতলো, বাংলাদেশের সবাই ভালো করেছে, দুটো ওপেনার বাদ দিয়ে সবাই বাংলাদেশের ভালো করেছে। কিন্তু শান্ত যেটা করলো, পাকিস্তানকে টার্গেট দিল বা যে তোমার দম আছে তো জিতে দেখাও। যদি এখান থেকে পাকিস্তান জিতে যেত তাহলে সবাই কোয়েশ্চেন করতো শান্তর উপরে যে তুমি কেন 268 রানের টার্গেট দিলে, কেন বাংলাদেশকে অল আউট হতে দিলে না, যদি আরও 20-30 রান করা যেতই। এই প্রশ্নটা সবাই করতো শান্তকে, আর শান্ত এটা জানতো যে এরকম প্রশ্ন আমার কাছে আসবে যদি আমরা হেরে যাই, তাও এই সাহসটা দেখালো, এই ডিসিশনটা নিল। এটা একটা ক্যাপ্টেনের মধ্যে থাকা উচিত, এই সাহসটাই। আমরা ধোনিকে দেখেছি, যখন ধোনি তোমার যতগুলো সিনিয়র প্লেয়ার সবকে বাদ দিয়ে দিল, ও মনেই করেনি যে পাবলিক কি বলবে, ইন্ডিয়ার পাবলিক কি বলবে। ও কেবল দেখেছে ইন্ডিয়ার ক্রিকেট টিমের জন্য কোনটা ভালো হবে, সেই ডিসিশনটা নিয়েছিল। কি তুমি রিকি পন্টিংকে বলো, বিরাটলি প্রথম 3-4 বছর তো এমনিই প্রচুর খারাপ বল করেছে, ওই 155 বল করতো, কিন্তু লাইন লেন্থ প্রচুর খারাপ ছিল। রিকি পন্টিংকে সবাই কোয়েশ্চেন করতো যে ভাই ব্রেটলি কেন খেলছে, কিন্তু আজ আমরা এখন জানি যে ব্রেটলি একটা এত বড় লিজেন্ড। তো এই সাহসটা একটা ক্যাপ্টেনের মধ্যে থাকা উচিত। এই যে তোমার 2017 টি-20 ওয়ার্ল্ড কাপ, যোগেন্দ্র শর্মা বল করলো, ধোনিওকে বল দিল, ওখানে যদি তোমার পাকিস্তান মিসবা মেরে দিত, পাকিস্তান জিতে যেত, তাহলে ধোনি আছে সেই ধোনি থাকতো না যে ধোনি এখন আছে। তো এই যে সাহসগুলো চাই, এই সাহসগুলো তোমাকে নিতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন। এখানে ভাবলে চলবে না পাবলিক কি বলছে। এইসব ক্যাপ্টেন খুবই ভালো হয় বা খুবই খারাপ হয়, তাদের মেন্টালিটি এরকমই হয় যে ভাই আমরা জিতবো কি হারবো, লোকে কি ভাবছে আমার দেখার দরকার নেই, যেটা টিমের জন্য ভালো হবে, যেটা আমার মনে হয় আমি সেই ডিসিশনটাই নেব। তাই বাংলাদেশ যদি এখানে হেরে যেত তাহলে শান্তকে সবাই প্রশ্ন করতো, তাই যখন বাংলাদেশ জিতেছে তখন শান্তকেই বলা উচিত, ভাই শান্তকেই প্রশংসা করা উচিত। তো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।